আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আতিকুল ইসলাম নোমান আপনাদের সাথে আছি আজকে একটা টপিক নিয়ে। সেটা হলো আমরা একটা সিম্পল ফ্লোর প্ল্যান কিভাবে ড্র করতে পারি অটোক্যাডে, সেটা আমরা দেখব। তো এখানে আমরা ফ্লোর প্ল্যান ড্র করার আগে আমরা কিছু বেসিক নিয়ে একটু আলোচনা করে নিই। তো তো আমরা ফ্লোর প্ল্যানটা বলতে আসলে কি বোঝায়? ফ্লোর প্ল্যানটা হলো একটা ফ্লোরের, একটা ভবনের যদি হাইটের অর্ধেকে যদি আমরা কাইটা ফেলাই, তো সেখানে যেই অবস্থাটা উপর থেকে দেখতে পাবো সেটা হলো ফ্লোর প্ল্যান। এখানে বলছে সাধারণভাবে ফ্লোর প্ল্যান হলো কোনো ভবনের উপর দিক থেকে কেটে দেখা টু ডাইমেনশনাল ড্রয়িং, যেখানে কি কি দেখা যাবে। এখানে এখানে ওয়ালগুলো কোথায় কোথায় আছে সেটা দেখা যাবে, ওয়ালের থিকনেস দেখা যাবে, দরজা জানালার অবস্থান দেখা যাবে, সিঁড়ি, কলাম, বিম, এগুলোর অবস্থান। বিমের অবস্থানটা সাধারণভাবে দেখা যাবে না, কিন্তু সিঁড়ি কলামের অবস্থান দেখা যাবে, রুমগুলোর নাম, তারপরে আম, এর ডাইমেনশনগুলা, এগুলা দেখা যাবে, এবং ফার্নিচার প্লেসমেন্টটাও দেখা যাবে। তো এই মূলত ফ্লোর প্ল্যানটা এইভাবেই আমরা ডিফাইন করতে পারি। তো এখানে বিল্ডিং এর টাইপ অনুযায়ী ফ্লোর প্ল্যান আলাদা। তো আমরা জানি বিল্ডিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এখানে আমি কিছু ক্লাসিফিকেশন দেখাইছি। সেটা হলো রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল, এডুকেশনাল, হসপিটাল, কমিউনিটি বিল্ডিং। তো এই বিল্ডিংগুলোর টাইপ অনুযায়ী এর ফ্লোর প্ল্যানে অনেক পরিবর্তন আছে। কারণ আমাদের বিল্ডিংগুলো যাদের জন্য যাদের ব্যবহারের জন্য তৈরি করতেছি, তাদের যেই মানে ওই কাজগুলো সম্পাদনের জন্য যে ফার্নিচার বা ইকুইপমেন্টগুলো দরকার, সেইগুলো প্লেস করতে হবে আমাদের বিল্ডিংয়ের ভিতরে। তো সেই জন্য এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্লোর প্ল্যানের ধরন আলাদা হয়ে থাকে। তো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের একটা সিম্পল ফ্লোর প্ল্যান আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা এইটা একটা এটা বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম বিল্ডিং সাধারণত হয় না। এটা একটা আমেরিকান সাবকন্টিনেন্টের ব্যাপার। তো এখানে দেখা যাচ্ছে বেডরুম আছে, কিচেন আছে, ডাইনিং, লিভিং রুম, তারপরে আহ, এখানে বাথরুম আছে। তো এই যে ব্যাপারগুলো, তো এখানে এবং ক্লোজেট আছে, যেটা আমরা আলমারি হিসেবে ইউজ করে থাকি। আমাদের দেশে ক্লোজেট ওইভাবে তৈরি হয় না সাধারণত। ক্লোজেটগুলো আমরা হয় ইন্টেরিয়র করে দেই, কিন্তু এখানে ফিক্সড ক্লোজেট আছে। আচ্ছা, এবং গ্যারেজ আছে। তো এই যে কম্পোনেন্টগুলো এখানে থাকবে, আমরা মূলত কি কি কম্পোনেন্ট থাকে সেটা দেখার জন্য এই ফ্লোর প্ল্যানগুলো স্থাপন করছি এখানে। তো এখানে দ্বিতীয়ত আছে কমার্শিয়াল বিল্ডিং। কমার্শিয়াল বিল্ডিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটা অফিস স্পেস হইতে পারে, অথবা সুপার শপ হইতে পারে, বিভিন্ন ধরনের আম, ব্যবসায়িক কাজের জন্য যে বিল্ডিংগুলো ইউজ করা হয়, সেখানের ফ্লোর প্ল্যানগুলো এরকমের হয়ে থাকে। তো এটা হলো একটা অফিস স্পেস। তো অফিস, সরি, এটা হলো একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? এটা হলো রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের ভিতরে এখানে কিছু সোফা আছে ফ্যামিলি ডাইনিং এর জন্য, অথবা কনফারেন্স মিটিং এর জন্য আলাদা আলাদা রুম আছে। তারপরে এইগুলো হলো সিঙ্গেল ডাইনিং, 4টা চেয়ারের। তো এইরকম বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে। এটা আমাদের যে অকুপেন্ট, যারা এই বিল্ডিংটা ব্যবহার করবে, তাদের কি প্রয়োজন, ওই প্রয়োজন অনুযায়ী আমরা ফ্লোর প্ল্যানটা সাজাবো। তারপরে এখানে আছে একটা অফিস বিল্ডিংয়ের লেআউট আছে, মোটামুটি অফিস ফ্লোর প্ল্যান। তো এখানে এটা কনফারেন্স রুম। তারপরে এখানে আছে আমাদের এটা অফিস স্পেস বা ম্যানেজার রুম হইতে পারে, এটা রিসিপশন হইতে পারে। তো এই রকমের যা যা দরকার সেটা দিয়ে আমাদের ফ্লোর প্ল্যান সাজাতে হবে। তো এখানে আছে একটা হাসপাতালের ফ্লোর প্ল্যান। তো হাসপাতালে মূলত কি কি কম্পোনেন্ট থাকে, ল্যাব থাকে, হ্যাঁ, তারপরে এনার্জি রুম, মানে যেখানে জেনারেটর বা সামথিং থাকতে পারে, ইউটিলিটি, তারপরে ডায়েটারি, সার্জারি, সার্জারি রুম, তারপর স্টাফদের রুম, তারপরে এই যে আর পেশেন্টরা যেখানে থাকবে সেটার সজ্জাগুলো এখানে থাকতে পারে। তারপরে
অ্যাডমিনিস্ট্রেটিভ রুম থাকতে পারে। তো এই বিষয়গুলো আর কি, যে আমাদের একটা হাসপাতালের ফ্লোর প্ল্যানে আরও অনেক কিছুই থাকতে পারে। তো আমাদের একটা ফ্লোর প্ল্যান করার আগে আমাদের অবশ্যই এর পারপাসটা কি এবং এর ব্যবহারকারী কারা, এইসব বিষয়ে ভালোভাবে স্টাডি করে কি প্রয়োজন, কোন বিষয়গুলো আমার এখানে স্থাপন করতে হবে, ওইগুলো দেখে তারপরে আমরা ফ্লোর প্ল্যান করার জন্য আগাইয়ে যায়, মানে এটা ফ্লোর প্ল্যান করার জন্য আমরা স্কেচ রেডি করতে পারি। তো এখানে আমাদের কিছু বেসিক সাইজ দেওয়া আছে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে, যে আমরা কতটুকু সাইজ আমরা হলে অ্যাকসেপ্ট করবো আর কি। ফ্লোর প্ল্যানগুলোয় বেডরুম, কিচেন, বাথরুম, এই ডিফারেন্ট টাইপ অফ রুমগুলোর জন্য কতটুকু কোনটার কতটুকু সাইজ আমরা দিব। তো এখানে বেডরুমের জন্য আমি এখানে লিখছি যে মিনিমাম এরিয়া 100 স্কোয়ার ফিট। তো এইটা এই যে মাপগুলো, এটা কোনো এটা হলো প্র্যাকটিসের উপর ভিত্তি করে আমি দিছি, যে আসলে বাংলাদেশে কীরকম প্র্যাকটিস হয় এবং কোনটা মোটামুটি স্ট্যান্ডার্ড। এখানে কোনো কোড ফলো কইরা এটা লেখা হয় নাই। তো এইগুলা ফলো করলে আশা করি সবগুলো, মানে রাজক, তারপরে বিভিন্ন সিটি কর্পোরেশনের যে ক্রাইটেরিয়াগুলো, এইগুলো থেকে ফিল আপ হবে ইনশাল্লাহ। তো এখানে বেডরুমের জন্য আমি মিনিমাম 100 স্কোয়ার ফিট দিয়েছি, এবং মিনিমাম উইডথ মানে এই প্রস্থ যে কোনো দিকে মিনিমাম কত হইতে পারবে, 9 থেকে 10 ফিট। তো এখানে কিচেনের জন্য আমরা রাখছি 40 স্কোয়ার ফিট মিনিমাম এরিয়া। এর বড়, অনেক বড় হইতে পারে। এখন বেডরুম 100 স্কোয়ার ফিট এ যে হইতে হবে এমন কোনো না, এর চাইতে বড় হইতে পারে, 200 স্কোয়ার ফিট পর্যন্ত হইতে পারে। কারণ এই বিল্ডিংটা যে ব্যবহার করবে তার যে বিষয়গুলো এখানে স্থাপন করতে হবে আর কি, যে ফার্নিচার্স, তারপরে যে সার্ভিসগুলো সে চায়, তো সেই জিনিসগুলো স্থাপন করার জন্য যতটুকু জায়গা দরকার সেইটাই আমাদের ওই অনুযায়ী বেডরুমটা তৈরি করতে হবে। হ্যাঁ, এখানে যদি দেখা গেছে আমাদের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, এটা যদি একটা একটা ফ্ল্যাট বাসা হয়, তো সেক্ষেত্রে দুই ধরনের ব্যাপার থাকতে পারে, যে ফ্ল্যাট কি এটা ভাড়া হবে নাকি এটা উম, বিক্রি হবে। তো যার যদি বিক্রি হয় ফ্ল্যাটগুলো, সেক্ষেত্রে আমাদের এখানে লাক্সারিয়াস কিছু ব্যাপার স্যাপার থাকবে। এখানে রুমের সাইজগুলো অবশ্যই অনেক বেশি, মানে মোটামুটি বড় থাকতে হবে। ছোট ছোট রুম থাকলে আসলে এটা পছন্দ করবে না। কারণ যারা ফ্ল্যাট কিনবে তারা হয়তো ইন্টেরিয়র করতে পারে, বা ফার্নিচারগুলো তাদের অনেক বড় হয়ে থাকতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আসলে কোন পারপাসে বিল্ডিংটা ইউজ হইবে সেটার উপরে ভিত্তি কইরা, এবং অকুপেন্টস বা ব্যবহারকারী যারা আছে তাদের সাইকোলজির উপরে ভিত্তি করে আমরা রুমের সাইজগুলো ডিফাইন করব আগে। তো এখানে বেডরুমের সাইজ মিনিমাম 100 স্কোয়ার ফিট বলছি এরিয়া, আর উইডথ 9 থেকে 10 ফিটের মতো মিনিমাম উইডথ হতে হবে। কিচেনের জন্য এরিয়া 40 স্কোয়ার ফিট ধরছি, কিন্তু মিনিমাম উইডথ 5 ফিট ধরতে হবে। তো এখানে 5 ফিট কেন, 5 ফিট থাকার কারণ হলো আমরা কিচেন এরিয়াটা ইউজ করি, কিচেন এরিয়াটার ভিতরে কি কি থাকে সেইটা আমরা দেখতে পারি। এটা যদি আমাদের কিচেন এরিয়া হয়, এখানে যদি আমাদের একটা এখানে একটা জানালা আছে, তো এই কিচেন এরিয়া, আর এইদিকে দরজা আছে, এখানে একটা দরজা আছে। তো এই কিচেন এরিয়াটায় আমরা কি কি ইউজ করতে পারি, এখানে জানালা, এখানে দরজা, এখানে আমাদের কি কি স্থাপন করাটা বাধ্যতামূলক, আসলে কি কি থাকে। তো আমরা যদি দেখি যে একটা কিচেনে সর্বপ্রথম এখানে অবশ্যই স্টোভ বা চুলা থাকবে, এবং একটা সিঙ্ক থাকবে। তো আমরা এই পাশে একটা সিঙ্ক আর স্টোভের জন্য একটা শেলফ, কংক্রিটের যেটা থাকে 3 ফিট হাইটে, ওইটা আমরা এখানে স্থাপন করতে হবে। তারপরে এইদিকে এক্সট্রা আরও অনেক শেলফ থাকে। এদিকে আমাদের যে কিচেনের ব্যবহার্য মালামালগুলো রাখার জন্য আর একটা শেলফ থাকে এদিকে। তো এইগুলা স্থাপন করার পরও মিনিমাম একটা হাইট আমার ভিতরে
স্পেস থাকতে হবে, কারণ কাজ করার জন্য যাতে আমাদের স্বাচ্ছন্দ্য হয়। তো এই যে সাইজগুলো কত, এখানে এইটা আমরা 20 ইঞ্চ বা 18 ইঞ্চ বা 20 ইঞ্চ বা 18 ইঞ্চের মতো ধরতে পারি এটার ওয়াইড। আর এটা 15 থেকে 18 ইঞ্চি ধরতে পারি। তো এখন আমরা যদি এখানে 4 ফিট ইউজ করি, তাহলে এখানে আমাদের দরজায় চলে যাবে 2.5 ফিট। হ্যাঁ, 2.5 ফিট গেলে এখানে শুধু 1.5 ফিট থাকবে, মানে আলটিমেটলি আমার এই যে দেওয়ার পরে, এই যে শেলফটা দেওয়ার পরে আর কোনো জায়গা থাকবে না 1.5 ফিটের শেলফ দেওয়ার পরে। তো সেই জন্য আমরা যাতে আহ, এখানে চলাফেরার সুবিধা বা অন্যান্য বিষয়াদি একটু ফ্রি স্পেসের জন্য, আবার এই আম, কাজ স্বাচ্ছন্দ্যে করার জন্য আমরা এখানে বলছি যে মিনিমাম 40 স্কোয়ার ফিট, এবং উইডথ এই যে প্রস্থ, এটা হলো প্রস্থ, এই ডিরেকশনে প্রস্থ মিনিমাম 5 ফিট আমরা রাখার চেষ্টা করব। তো আর হলো চুলাটা কোন জায়গায় বসবে, এটা হলো আমরা খেয়াল রাখবো যাতে সোজা জানালার সামনাসামনি, জানালার সামনে সোজা চুলাটা আর কি আমরা না বসাই, কারণ সেক্ষেত্রে বাইরের সামান্য বাতাসেও আহ, এই চুলার যে আগুনের যে তাপ, সেটা এখানে বডির দিকে, মানে রান্না যিনি করবেন তার দিকে চলে আসবে। তো সেই জন্য এইসব আর্কিটেকচারাল ভিউ থেকে আমরা বলতে পারি যে আমাদের মিনিমাম সাইজটা এরকমের থাকতে হবে। যাই হোক, এরপরে বাথরুমের জন্য আমরা বলছি যে মিনিমাম এরিয়া 20 স্কোয়ার ফিট, মানে 4 ফিট বাই 5 ফিটের মতো বাথরুম আমরা দিতে পারি। কিন্তু এইটা আসলে ব্যবহারের জন্য খুবই টাফ। আমরা যদি ভিতরে তো আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ 4 ফিট বাই 6 ফিট আমরা রাখার চেষ্টা করব, এর সাথে বড় রাখলে কোনো প্রবলেম নাই। এরপরে ড্রয়িং আর লিভিং এরিয়া, এইটা আসলে আমরা যদি একটু আমাদের ফ্লোর প্ল্যানটা দেখি, এখানে কি কি কাজ হয়, এখানে মূলত সোফা থাকবে, টিভি থাকবে, তারপরে মানে এখানে মূলত মিটিংস বা আড্ডা এগুলো বা ফ্যামিলির যে সবাই একসাথে বসে কথা বলা, হ্যাঁ, এই বিষয়ের দিয়ে হলো লিভিং রুমে থাকে। হ্যাঁ, তো অথবা একটা গেস্ট আসলে বসতে দাও, তো এটার জন্য আমাদের কি কি থাকে এটার ভিতরে একটা সোফা থাকে। এক- একটা সোফা বলতে আমি বলছি এক সেট, এবং একটা টিভি ডেস্ক থাকে, সেটার উপরে টিভি থাকতে পারে। আরও অনেক কিছু এখানে স্থাপন করা যাইতে পারে। তো সুকেস থাকতে পারে এখানে, বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি চিন্তা করি সুকেসও থাকতে পারে। যে এই গেল আমাদের ফ্লোর প্ল্যানের মাপগুলো, মোটামুটি ড্রয়িংয়ের জন্য এত 8 ফিট ওয়াইড মিনিমাম রাখতে হবে। বা ডাইনিং স্পেসের জন্য 30 থেকে 100 স্কোয়ার ফিটের মতো হইতে পারে, কারণ ডাইনিং যে টেবিলটা সেটা আমাদের কত বড় হবে সেটা ওইভাবে বলা যায় না। এটা উম, মানে লোক সংখ্যার উপরে ভিত্তি করে ডাইনিং টেবিলটা ছোট থেকে বড় বিভিন্ন সাইজের হইতে পারে। তবে মিনিমাম উইডথ আমরা 5 ফিট রাখার চেষ্টা করব ডাইনিং রুমের, কারণ আমরা যদি একটা 2.5 ফিট প্রস্থের টেবিলের সাথে 1.5 ফিট প্রস্থের একটা চেয়ার স্থাপন করি, তাহলে 4 ফিট চলে যায়। আমরা যদি এক পাশে টেবিলে এক পাশে চেয়ার স্থাপন করি, তাহলেও আমাদের 4 ফিটের মতো জায়গা অ্যাভেলেবেল থাকা লাগে, এবং তাই চলাফেরার জন্য আর 1 ফিট, টোটাল 5 ফিট। তো এই বিষয় দিয়ে আমরা খেয়াল রাখবো। এখানে স্টেয়ারের সাইজ আমাদের কত হইতে পারে। এখন আমরা স্টেয়ারের সাইজের আগে সর্বপ্রথম আমরা দেখতে হবে যে আমি ফ্লাইটের উইডথ কত রাখতে পারি, মানে যেইটা পার হয়ে মানে উঠে বা ওইটাই হলো ফ্লাইটের উইথ আর কি। ফ্লাইট আমাদের ডগলেট সিটিতে 2টা ফ্লাইট থাকে, একটা ল্যান্ডিং মানে ফ্লোর থেকে ল্যান্ডিংয়ের দিকে ওঠে, আর ল্যান্ডিং থেকে ফ্লোরের দিকে। তো এই যে ফ্লাইটগুলো, এটার উইথ 4 ফিট, মিনিমাম 3.5 ফিট রাখার চেষ্টা করতে হবে। আহ, কারণ দুইজন মানুষ পাশাপাশি পার হইতে 3 ফিটের মতো জায়গার দরকার হয়, এবং তাদের মাঝখানে স্পেসটা মোটামুটি 6 ইঞ্চের মতো রাখলে, চাইলে আমাদের 3.5 ফিটের মতো জায়গা ফ্লাই সিঁড়িতে রাখা দরকার। আর মিনিমাম উইডথ অফ দ্য ল্যান্ডিং সেটা আমরা 3.5 ফিটের মতো রাখার চেষ্টা করব। কিন্তু স্ট্যান্ডার্ড 4 ফিটের, মানে স্ট্যান্ডার্ড হলো আমাদের ফ্লাইটের ওয়েট যতটুকু, মিনিমাম ফ্লাই মানে মিনিমাম ল্যান্ডিংয়ের ওয়েট তো ততটুকু হওয়া দরকার।
এরপরে গ্যারেজের জন্য আমাদের কতটুকু জায়গা দরকার, আমাদের যদি একটা কার থাকে, একটা কারের জন্য আমরা মিনিমাম 13 ফিট ইন্টু 10 ফিটের মতো জায়গা রাখার চেষ্টা করব। ক্লিয়ারেন্স দরকার আছে, জানালা মানে সের কারের দরজা খোলার জন্য এখানে পাশে একটু জায়গা বেশি হয়, সেই জন্য 13 ইন্টু 10 ফিট মিনিমাম রাখার চেষ্টা করব। এইগুলো কোনো স্ট্যান্ডার্ড না, বাট এগুলা ব্যবহার করা যাবে আর কি, এগুলো ব্যবহার করলে স্ট্যান্ডার্ডগুলো ফুলফিল হবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা দেখব আসলে ফ্লোর প্ল্যান তৈরি করার মূল মানে প্রাথমিক যে ব্যাপারটা আর কি, আমরা কিভাবে কাজ শুরু করতে পারি। তো আমরা যে কোনো জায়গার একটা প্ল্যান তৈরি করার আগে আমরা অবশ্যই এর সাইটটা সার্ভে করতে হবে। তো সাইট সার্ভেতে গিয়ে আমরা কোনো ইকুইপমেন্ট ছাড়া মানে টোটাল স্টেশন ব্যতীত আমরা শুধুমাত্র আম, টেপ দিয়ে স্টিল টেপ বা ফিতা দিয়ে আমরা যেই মাপগুলো নিতে পারি, যে ডাইমেনশনের মাপ নিয়ে আমরা এখানে সার্ভেটা সারতে পারি। কিভাবে, আমাদের যদি এটা বাউন্ডারি ওয়াল বাউন্ডারিজ হয়, তাহলে বাউন্ডারির মাপগুলো আমরা ফিতা দিয়ে নিলাম, এরপরে কোনাকুনি একটা মাপ আমরা কর্ণ বরাবর নিলাম। তো এখন এটা থেকে আমরা কিভাবে এই কোণের মানগুলো পাবো, কারণ কোণের মান না পাইলে আমরা ক্যাডে আমরা স্থাপন করা যাবে না। তো কোণের মান নেওয়ার জন্য আমরা জানি একটা সূত্র আছে, কোসাইন রুল। তো এই রুলটার মাধ্যমে আমরা যদি তিনটে বাহুর মান জানি কোনো একটা ত্রিভুজের, তার কোণের মানও আমরা জানতে পারবো। এটার সহজ পদ্ধতি হলো এটা, যদি আমি এ কোণের মান জানতে চাই তাহলে উপরে মানে এটার যে দুইটা সন্নিহিত বাহু আছে, তার 70-র উপরে স্কোয়ার হবে, 50-র উপরে স্কোয়ার হবে, এই দুইটা যোগ, আর যেটা আমার অপোজিটে যে বাহুটা আছে কোণের, সেটা হবে বিয়োগ। হ্যাঁ, সেটার স্কোয়ার, এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হলো এ, মানে এ বাহুর বিপরীত বাহু মানে এ কোণের বিপরীত বাহু হলো এ। তাহলে এইটা হবে মাইনাস, আর বাকি দুইটা প্লাস, তো আর নিচে হলো 2BC। তো এইভাবে আমরা এইটার আম, যে কোনো কোণের মান বের করে তারপরে ক্যাডে স্থাপন করতে পারি। তো ক্যাডে স্থাপন পরে আমাদের ফার ক্যালকুলেশন করে এর জায়গাগুলো ছাড়তে হবে। জায়গা মানে কতটুকু সিটি কর্পোরেশন বা রাজুকের আম, নিয়ম মোতাবেক আমাদের পাশে এবং সামনে কতটুকু জায়গা ছাড়তে হবে সেটা দেখতে হবে। সেটা আমাদের সেরে তারপরে ফ্লোর প্ল্যান শুরু করতে হবে। এখন আমরা যখন অটোক্যাডে আসবো, অটোক্যাডে আসার পর একটা নিউ ড্রয়িং ফাইল নিচ্ছি। তো এখানে বেসিক যে সেট আপগুলো আমরা করে নিব, তো বেসিক সেট আপগুলো করে তারপরে আমরা ফ্লোর প্ল্যান শুরু করব। তো এখানে ইউনিট সেট আপের জন্য আমরা এন্টার দিলাম, তো সেখানে গিয়ে আমরা আর্কিটেকচারাল এবং প্রিসিশনটা 1.5 ইঞ্চ ধরে নিলাম। তারপরে আমরা এখানে ইনসার্শন স্কেলটা ইঞ্চি দিয়ে রাখলাম, ওকে। তারপরে ডাইমেনশন স্টাইল এন্টার। ডাইমেনশন স্টাইল সেট আপ করার জন্য এখানে আমরা মডিফাইতে গেলাম, মডিফাইতে যাওয়ার পরে সিম্বল অ্যান্ড আমরা আগে প্রাইমারি ইউনিটে যাব, তারপরে এর ইউনিটটা আর্কিটেকচারাল অ্যান্ড 1.5 ইঞ্চি এর রেঞ্জের ভিতরে রাখবো। তারপরে টেক্সট হাইট আমরা চেঞ্জ করে দেব। এখানে বাকি যে মডিফিকেশনগুলো আছে এটা আমরা আহ, পরবর্তীতে শিখব। তো আমরা আপাতত এই বেসিক সেট আপটা করে নেব। এই দুইটা সেট আপ করার পরে আমাদের কাজ কি, এখানে ওকে দিয়ে বের হলাম, তারপরে সেট কারেন্ট দিলাম। এখন আমাদের এই যে ইউসিএস আইকনটা, এটা দেখতে পাচ্ছি যে এটা একটা জায়গায় থাকতেছে না, সেই জন্য আমরা এটার উপরে ক্লিক করে এটা ইউসিএস আইকন অন সেটিং, আইকন সেটিং, এখানে শো ইউসিএস আইকন অন অরিজিন, অরিজিনে এই অপশনটা আমরা ক্লিক করে একটারে একটা ফিক্স জায়গায় স্থাপন করে দিলাম। তারপরে আমাদের কি কাজ হলো, আমরা দেখে নিব যে অবজেক্ট সিনাপগুলো ঠিক আছে কিনা। তো ওএস এন্টার দিব, ওএস এন্টার দিয়ে এখানে এই অপশনটা অবশ্যই টিক মার্ক থাকবে এবং বাকি অপশনগুলো সিলেক্টেড থাকবে, অল সিলেক্ট দিয়ে আমরা ওকে দেব। এভাবে আমাদের এখন আমরা এই ড্রয়িং ফাইলটি সেভ করে নিব। আমরা লিখলাম ফ্লোর প্ল্যান। তোমরা এই ড্রয়িং ফাইলের আপনারা যারা কোর্সে আছেন তারা এই ড্রয়িং ফাইলের নামে নিজেদের নাম দিয়ে তারপরে সেভ করবেন।
ওকে, এটা 18 দিলেও প্রবলেম নাই। ওকে, সেভ। এটা আমরা ডেস্কটপে সেভ রাখলাম বা যে কোনো একটা জায়গায় আমরা সেভ রাখবো। এখন আমরা ফ্লোর প্ল্যান ড্রয়িং শুরু করব, কিন্তু আমরা প্রাথমিকভাবে প্রথম অবস্থায় আমরা একটা রেক্টেঙ্গুলার সাইজ, রেক্টেঙ্গুলার শেপের ফ্লোর এটা প্ল্যান করব, ফ্লোর প্ল্যান তৈরি করব। সেই জন্য আমরা REC এন্টার দিলাম। এখানে আমরা সাইজ দিব কত, আমরা প্রথমে 40 ফিট বাই 35, 30 ফিটের একটা 40 ফিট বাই 30 ফিটের একটা ফ্লোর আর কি ফ্লোর প্ল্যান তৈরি করব। আমাদের সেটব্যাক বাদ দিয়ে ফার ক্যালকুলেশন করে সেটব্যাকগুলো বাদ দেওয়ার পরে আমরা ধরি যে 30 বাই 40 একটা জায়গা আছে, তো সেইটার জন্য আমরা ফ্লোর প্ল্যান তৈরি করব। তো এখানে আমি প্রথমে কি করছি, REC এন্টার, একটা রেক্টাঙ্গেল নিয়েছি। নেওয়ার পরে আমরা এইদিকে দেবো 40 ফিট, 40 ফিট কমা, আর এই ভার্টিক্যাল দিকে দেবো 30 ফিট। হ্যাঁ, এখন এটা আমাদের রেক্টেঙ্গল ড্র হয়ে গেছে। এখন আমরা অফসেট নিয়ে আউটার ওয়ালগুলো ক্রিয়েট করব। ও এন্টার 5 এন্টার, আমরা অফসেটে মানে ওয়ালের সাইজ 5 ইঞ্চ ধরবো। হ্যাঁ, আমরা যে বিষয়গুলো এখানে, আচ্ছা এখানে সার্ভের ব্যাপারে আমরা যে ব্যাপারটা পাইলাম, এর সাথে অবশ্যই এনশিওর করতে হবে যে আমরা লেভেলটাও যাতে মাইপে নেই। তো লেভেল মাপার জন্য আমাদের কি কাজ, লেভেল মাপার জন্য আমাদের দরকার হলো একটা ওয়াটার পাইপ। ওয়াটারে পূর্ণ একটা পাইপ লাগবে, যেটার ওয়াটার লেভেল বলা হয়। তো যে সেটা পানিতে পূর্ণ করে তারপরে আমরা এখানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল এর হাইট বা ডেপথ এটা বের করব কার সাপেক্ষে, এটা হলো আশেপাশে যে রাস্তা আছে ওই রাস্তার সাপেক্ষে আমরা গ্রাউন্ড লেভেলের ডেপথটা বের, মানে গ্রাউন্ড লেভেলের কোথায় আছে অবস্থানটা সেটা আমরা আহ, বের করব। তো কিভাবে, এখানে আমরা একটা পাইপ দিছি ওয়াটার যেটার ভিতরে পরিপূর্ণ আছে। তো থাকার পরে আমরা এক্সিস্টিং লেভেলে এখানে গিয়ে এইটা এই লেভেলের সমান ধরলাম, এটার উঁচু নিচু করে এটা লেভেলের সমান ধরলাম। তারপরে এখানে দেখলাম যে কোথায় লেভেলটা আসে, দেখলাম যে এখানে আসছে। এর মানে এই যে হাইটটা এটা আমরা মাপবো যে আমার রোড লেভেল থেকে, যদি এটা 3 ফিট হয় তাহলে রোড লেভেল থেকে 3 ফিট নিচে আছে। মানে এইখানে যে ওয়াটার সারফেস সেটা আমি এই রাস্তার সমান ধরবো, এবং এখানের যে ওয়াটার সারফেস আসবে সেইটা ওই রাস্তার ওয়াটার সারফেসের সাথে সমান, মানে সমান্তরালে আছে। তো সেই জন্য আমরা কি করব, এই মাপটা যদি আমরা ভার্টিক্যাল মাপটা মাপি তাহলে আমরা বুঝবো যে এই রাস্তা থেকে গ্রাউন্ডটা এত ডিগ্রি কম, এত নিচে আছে। আচ্ছা, এ আমাদের আমরা বলছিলাম যে ওয়ালের 5 ইঞ্চি ওয়াল থাকে অথবা 10 ইঞ্চি ওয়ালটা আমরা তো সাধারণত ইউজ করি ব্রিক ওয়াল। তো এক্ষেত্রে 5 ইঞ্চি ওয়াল নিলাম। এরপরে আমরা এই দুইটা সিলেক্ট করে এটার এক্সপ্লোড করব, কারণ ব্যবহারের জন্য আমরা এখানে রেক্টেঙ্গেল হিসেবে অনেক সময় অসুবিধা হবে ব্যবহারের জন্য। তো আমরা এক্সপ্লোড করে নিলাম। এরপরে আমরা কি করব, একটা লাইন নিব, আমরা মিডল বরাবর সিঁড়ি স্থাপন করার চেষ্টা করব। তো এখানে আমরা মিডল কিভাবে আসলো, এন্টার দেওয়ার পরে আমার এই যে যদি ট্রায়াঙ্গুলার শেপ আসে এটাই হলো মিড পয়েন্টের সিম্বল। আমরা মাঝখানে আনলে এরকম ট্রায়াঙ্গুলার শেপ আসলে এটা মিড পয়েন্টের সিম্বল। তারপরে এই থেকে এই পয়েন্ট আমরা কানেক্ট করলাম। এরপরে আবার অফসেট নিব, মাঝখানে যে ওয়ালটা হবে 5 ইঞ্চির, তাহলে এটা হলো সেন্ট্রাল লাইন, তাহলে ডান পাশে যাবে 2.5 ইঞ্চ, বাম পাশে যাবে 2.5 ইঞ্চ। আচ্ছা, আমরা মাঝখানে এটা ডিলিট করে দিলাম। এরপরে আমাদের এখানে যেহেতু সিঁড়ি হবে, দুই পাশে দুইটা ফ্লাইট হবে, তাহলে দুইটা ফ্লাইটের ওয়াইড কতটুকু হবে, আমরা আবার অফসেট নিলাম 4 ফিট। তো ও এন্টার, 4 ফিট এন্টার। তারপরে আমি এইটা সিলেক্ট করে ডান দিকে নিয়ে একটু ক্লিক করলাম, এইটা সিলেক্ট করে আবার বাম দিকে নিয়ে একটা সিলেক্ট করলাম। এরপরে আবার আমি অফসেট ইউজ করব, সেটার জন্য আমি এন্টার দিলাম কমান্ড থেকে বের হওয়ার জন্য, আবার এন্টার দিলাম, আবার সেমভাবে আমি যে কমান্ডটা প্রিভিয়াসলি ইউজ করছি আর কি, মানে অতিপূর্বে যে কমান্ডটি ইউজ করছি সেটা যদি আমরা পাইতে চাই ইতিপূর্বে, তো
সেটার জন্য আমরা কি করব, যদি এন্টার প্রেস করি, হ্যাঁ, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে অফসেট কমান্ডটা এখানে অ্যাক্টিভ হয়েছে। তো আমরা আবার 5 ইঞ্চির সিঁড়ির আউটার ওয়ালগুলো দিব, 5 এন্টার দিলাম, দেওয়ার পরে আমি সিলেক্ট করলাম, এদিক নিলাম, এদিকে নিলাম। এখন আমি এখান থেকে ল্যান্ডিংয়ের যে সাইজটা, ল্যান্ডিংয়ের যে উইডথ, সেইটার পরিমাণটা আমরা অফসেট করব। আমি যেহেতু 4 ফিট দিছি ফ্লাইটের উইডথ, তাহলে ল্যান্ডিংয়ের উইডথও 4 ফিট দেবো। তারপর ও, তাহলে ও এন্টার দিলাম, 4 ফিট এন্টার। এটা হলো আমার ল্যান্ডিং, এই পর্যন্ত আসবে। এখন আমার এই ল্যান্ডিং তো সিঁড়ি তো এই পর্যন্ত, এর বাহিরের এই অংশটা লাগবে না, তাইলে আমি এটা ডিলিট করার জন্য ট্রিম অপশনটা, ট্রিম কমান্ড নিলাম, টি আর এন্টার, এটা ক্লিক করলাম। হ্যাঁ, এটা ক্লিক করে করে ডিলিট করে দিলাম। এরপরে এই যে লাইনটা আছে, এই লাইনটা হলো আমার সিঁড়ির ধাপের যে লাইন, স্টেপগুলোর লাইন। তো আমাদের এখানে যদি আমরা 10 ফিটের পরিমাণ চিন্তা করি, আমরা যদি দেখি এটি ক্যালকুলেটরটা ইউজ করি, তো আমাদের টোটাল বিল্ডিংয়ের হাইট হলো 10 ফিট, মানে 120 ইঞ্চ। তো সেটা যদি আমরা 6 ইঞ্চি এর ধাপ দ্বারা মানে 6 ইঞ্চি রাইজার ইউজ করি, তাহলে 6 দিয়ে ভাগ দিলে কত আসবে, 20টা হলো আমার টোটাল রাইজার। তাহলে টোটাল রাইজার থেকে একটা ল্যান্ডিং এর জন্য একটা রাইজার বাদ যাবে, আর একটা ফ্লোরের জন্য রাইজার বাদ যাবে, তাহলে থাকবে 18টা। 18টা দুই পাশে যদি ভাগ করে দিই তাহলে 9টা থাকবে। এলে আমরা 9টা ধাপের দরকার। তো সেই জন্য এই লাইনটা আরও যদি 9টা হয়, টোটাল 10টা হবে। তো সেই জন্য আমরা এটাকে অ্যারে করব, এ আর এন্টার, রেক্ট্যাঙ্গেল। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কলাম এবং রো এর সংখ্যা চাইতেছে। তো কলাম আমরা একটা দিব, যেহেতু আমরা শুধুমাত্র ভার্টিক্যালি এটা কপি করব। তো রো এর সংখ্যা দিব 10টা, আর এই একটা থেকে আরেকটা দূরত্ব দিলাম 10। তো এখন আমরা যদি এটা স্কেপ সেইপা তারপরে বের হই, তারপরে যদি আবার সিলেক্ট করি, তারপর দেখবো যে আমাদের এইটা মানে একটা একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। সেজন্য আমরা এটাকে এক্সপ্লোর করে নিব। তো এটা সিলেক্ট রাখার পরে এক্স লিখে তারপর এন্টার দেব। তো এই গেল আমাদের মোটামুটি আমার স্টেপগুলা ড্র করা হয়েছে। কিভাবে আমরা দেখি, এখানে 10টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দাগ দিলাম কেন, এখানে আমি 9টা যদি স্টেপ দিতে চাই তাহলে 10টাই দিতে হবে। আমরা স্টেপগুলো গণি, 1 2 3 4 5 6 7 8 এই 9। তো আমরা এরপরে আমরা কি করব, এই যে লাইনটা আছে এখান থেকে একটা ল্যান্ডিংয়ের উইডথ আমরা অফসেট করব, ও এন্টার, 4 ফিট এন্টার, এই টিআর ট্রিম করে এই দুই ল্যান্ডিংয়ের ভিতরের ওয়ালের সেকশন কাটে দিলাম। আর এই যে এইটা ট্রিম কীভাবে করব, এখানে সবগুলো মাঝখানের যে লাইনগুলো আছে সবগুলো কাটিয়ে দিতে হবে। সেই জন্য আমরা একটু জুম করে ফাঁকা জায়গায় আইনে তারপরে এখানে ক্লিক করলাম, দেখলাম একটা লাইনের মতো আসছে। তো লাইনটা আমরা একটু নিচে এ, এ, একটু জুম করে এই যে পর্যন্ত আমার মোছা লাগতেছে সেই পর্যন্ত আইনে, তারপরে এখানে অবশ্যই ভার্টিক্যাল হিসেবে যাতে থাকে এরকমের, অন্য এদিকে থাকলে কিন্তু এগুলো কাইটে যাবে, মানে এর ক্রস, এর যেসব লাইনকে সেট করবে সেটা কিন্তু কেটে যাবে। তো এখানে আমরা ক্লিক করবো জাস্ট, এই তো আমরা মাঝখানের লাইনগুলো ডিলিট করতে পারছি। এখন এক্সটেন্ড করলাম, এইটা এক্সটেন্ড করে দেবো এই পর্যন্ত। এখন আমাদের কাজ হলো এই যে বাকি স্পেসগুলো আছে এটা যে দুইটা ইউনিটের জন্য ডিজাইন করা, মানে এই যে লাইন আছে লাইনের এপাশে একটা ইউনিট হবে, এপাশে একটা ইউনিট বা ফ্ল্যাট হবে। তো সেটার জন্য আমরা কি করব, প্রথমেই আমরা জানি 10 ফিটের নিচে কোনো আর কি আমরা দেখব আসলে কতটুকু হয় দূরত্ব আছে এখানে। দেখার জন্য আমরা এখানে ক্লিক করলাম, দেখলাম 14 ফিট 11 ইঞ্চি, 15 ফিটের মতো ডিস্টেন্স আছে। তো এখানে আমরা 10 ফিটের একটা বেডরুম রাখতে পারবো, আর একটা কি রাখতে পারবো, এখানে 4 ফিটের একটা কি ওয়াশরুম রাখতে পারবো। তো কমন ওয়াশরুমগুলো 4 ফিটের চাইতে একটু বেশি রাখা ভালো। তো আমরা 10 ফিট এপাশ থেকে রাখিয়ে তারপরে যতটুকু থাকে 10 ফিট দিলাম, এন্টার। এপাশ থেকে 10 ফিট রাখার পরে আমার যে জায়গাটা থাকবে সেটা আমরা ওয়াশরুমের জন্য রাখবো। তারপর একটা 5 ইঞ্চির একটা অফসেট নেওয়ার জন্য ও এন্টার, 5 এন্টার, এই। তো এরপরে আমরা কি করব,
এই যে আমরা যে বাথরুমটা রাখবো, এখানে 6.5 ফিটের মতো আছে। 6.5 ফিটের সাথে আমার এই দিকের ডাইমেনশনটা আমরা রাখবো 7 ফিট। ও এন্টার, 7 ফিট, এন্টার। তো এর বাকি লাইনগুলো আমরা কেটে ফেলবো অবশ্যই। ট্রিম করলাম, টিআর এন্টার, তারপরে এখানে এটা সিলেক্ট করলাম, এটা ডিলিট করলাম, তারপরে এই লাইনগুলো আমি টোটালি এখান থেকে ইরেজ করে দিলাম। এগুলো ওয়াশরুমের জন্য। এখন আমার বেডরুম কতটুকু রাখবো, এখানে 10 ফিট রাখছি এইদিকে, আর এইদিকে একটু বেশি রাখি, তাহলে আমরা এই যে লাইনটার সোজা সোজা কতটুকু আসে সেটা আমরা দেখব। তো এইটা আমরা যদি এক্সটেন্ড করি, এক্স এন্টার, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে একটা একটা করে ক্লিক করলে তাহলে দেখবো আমাদের লাইনটা অলরেডি ড্র হয়েছে। তো ও আর অফসেট যদি নেই, ও এন্টার 5 এন্টার, এই। তো এখানে আমরা দেখি আসলে কতটুকু জায়গা আমাদের অ্যাভেলেবেল আছে। এখানে 11 ফিট 1 ইঞ্চি এর মতো জায়গা আছে। তো এইটা আমরা ডিলিট করে টিআর ট্রিম করে দিই, টিআর এন্টার, এই লাইনটা অবশ্যই ডিলিট হয়ে যাবে। ওকে, টিআর এন্টার, এই। তো আমরা একটা বাথরুম একটা বেডরুমের জন্য আমরা জায়গা রাখলাম। এরপরে আমরা এই পাশে দুইটা রুম ক্রিয়েট করার ট্রাই করব। তো এখানে ও এন্টার দিলাম। এই যে এই পাশ থেকে আমরা যেহেতু এই পাশটা 10 ফিট আছে, তাহলে এই পাশটা আমরা 12 ফিটের মতো রাখার চেষ্টা করি, এন্টার। 5 এন্টার, সরি, এটা 5 এন্টার, অফসেট নিলাম 5 ফিট। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আহ, এখানে আমি এক্সটেন্ড করে এটা একটু সিঁড়ির ওয়ালটা কমপ্লিট করে নিলাম। এখানে আমরা কিচেনের জন্য যে মানে আমরা এখানে যদি এত বড় একটা রুম দেই, তাহলে কিচেনের জন্য জায়গাটা অনেক কমে যায়। তো এইটার জন্য আমরা কি করব, এখানে আমরা দেখি যে আসলে কতটুকু জায়গা আমার এক্সট্রা আছে। এখানে 5 ফিট 3 ইঞ্চ শুধু কিচেনের জায়গাটা আছে। তো আমরা এখানে 10 ফিট বাই 10 ফিটের জায়গা রাখার চেষ্টা করব। তাহলে এখানে 13 ইঞ্চি মুভ করে নিলাম, এম এন্টার। অর্থ মোড অন রাখবো অবশ্যই ভার্টিক্যালি মুভ করার জন্য, 13। এখানে 24 ইঞ্চি আমি উপরের দিকে নিয়ে নিলাম। তাইলে আমরা দেখলাম যে এখানে আমাদের জায়গা আছে তাহলে 8 ফিটের মতো, 8 ফিট 4 ইঞ্চ। তো এই রুমগুলো সাজানোর জন্য আমাদের আগে হাতে স্কেচ করে বা মানে হাতে খাতায় এঁকে দেখতে হবে যে আসলে কোনভাবে রুমগুলো সাজালে আমাদের জন্য পারফেক্ট হয়। তো এখানে যেহেতু জায়গাটা খুবই কনজাস্টেড, তো আমরা চাইলে এখানে অনেক বড় রুমের সেট আপটা দিতে পারি না। তো এখানে আমরা দেখি কতটুকু সাইজ আছে। এখানে আছে 9 ফিটের মতো।
তো আমরা এই পাশে একটা কিচেন আর একটা বাথরুম ড্র করার ট্রাই করব, আর এই পাশটা আমরা ডাইনিং ও ড্রয়িং এর জন্য রাখবো। তো আমরা এটা যদি করতে যাই তাহলে ও এন্টার, আমরা এই পাশ থেকে কিচেন রাখার জন্য 4.5 ফিটের মতো একটা কিচেন রাখলাম, যেহেতু আমাদের জায়গাটা খুব কম। 5 এন্টার, এবং আমরা ওই পাশ থেকে 7 ফিট জায়গা নিয়ে নিলাম। তো এই আমরা যদি এই পাশে কিচেনটা রাখি, আমরা এভাবে ট্রিম করতে পারি, অথবা এইভাবে একটা লাইনকে সেট করেও করতে পারি, অথবা মানে ট্রিম অনেকভাবে করা যায়, যে যেভাবে সুবিধা এখানে করতে হবে। তারপরে আমরা এই লাইনগুলো আমরা ক্লিন করে নিই, টিআর এন্টার, এই একটা। এখানে দেখি আমাদের বাথরুমের জন্য কতটুকু সাইজ অ্যাভেলেবেল। ওকে, 4 ফিট, আর এটা আছে 4.5 ফিট, হ্যাঁ, কিচেনের জন্য। আমরা মাস্টার বেডটা একটু বড় রাখার ট্রাই করব, সেটার জন্য এটা কি করলাম, আমরা 1 ফিট আগাই দিলাম, 1 ফিট, 10/11, আর এইটা আমরা 6 ফিট। আচ্ছা, কারণ এইটা আমরা ট্রিম করে নিলাম। এরপর আমাদের রুমগুলো মোটামুটি আমরা দেখে নিই আমাদের মাপগুলো কীরকমের আছে। এটা হচ্ছে 11 ফিট, হ্যাঁ, 11 ফিট, এইদিকে 10 ফিট, এগুলো সবগুলো মোটামুটি হয়ে গেছে। এখন যেহেতু আমাদের এইটা উভয় পাশে সমান জায়গা, সেই জন্য আমরা এক পাশ করে উভয় পাশে আমরা এটা মিরর করে দিলেই হবে। তো এর আগে আমরা দরজা জানালার মাপটা কাইটে নেই। তো এখানে দরজা জানালা আমাদের যে মেইন ডোর অথবা বেডরুমের ডোর, সেটা 3 ফিট থেকে 40 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। ও এন্টার, 40 ইঞ্চি আমরা দরজা দিব, বা 40 এন্টার দিলেই হবে। ও এন্টার, 40 এন্টার দেওয়ার পরে আমরা কোথায় দরজা দিব, এই জায়গায় আমি একটা দরজা দিতে চাই, এটি দিলাম। এরপরে আমাদের এই যে প্লেসটা, এখানে একটা দরজা দিলাম এখানে। আর আমরা এখানে একটা দরজা দিব। তো এই তিনটে দরজা দেওয়ার পরে আমরা দেখলাম যে এখানে আমার কিচেনের মানে আমার যে ওয়াশরুমের যে এই ওয়ালটা, সেটা অনেক বেশি মানে ইসের কাছাকাছি হয়ে গেছে, এই পাশের ওয়ালের এটা দরজা দেওয়া যাইতেছে না। সেই জন্য আমরা এই ওয়ালটাকে মুভ করে এখানে আমরা কি করলাম, এখানে মুভ করলাম, এটা সিলেক্ট করলাম, এম এন্টার, তারপর এই পয়েন্টটা ধরে আমি এই জায়গায় নিয়ে দিয়ে দিলাম। তা আমার সবগুলো এই দরজাগুলো আমার কাটা হয়েছে। এখন আমরা কি করব, এটারে আমরা যে ওয়ালগুলো আছে ভিতরের, সেগুলো আমরা কেটে ফেলবো, কারণ এগুলো তো লাগবে না, এখান তো দরজা হবে। এইভাবে ট্রিম করব আমরা। জাস্ট এই যে এই জায়গাটা আমরা ধরে ক্লিক করে ধরে টান দিলে একটা ক্লিক করতে হবে, অথবা আমরা এখানে একটা ক্লিক করে ছেড়ে দিলেও হবে। এইভাবে আমরা ট্রিম করলাম। এখন আমার বাকি যে দরজাগুলো আছে, আমার ওয়াশরুম, তারপর কিচেন আর ব্যালকনির যে দরজা, সেটার ক্ষেত্রে আমরা 30 ইঞ্চির দরজা ইউজ করব। তো ও এন্টার, 30 এন্টার, আমরা এই পাশ থেকে একটা দরজা দিব, হ্যাঁ। আর এখানে একটা দরজা হবে, আর এই দিক থেকে একটা দরজা হবে। ট্রিম করলাম এটা, এটা ট্রিম করলাম, তারপরে এখানে একটা দরজা,
এটা ট্রিম করলাম, এইখানে একটা দরজা, এটা ট্রিম করলাম। এখন দরজাগুলো আমাদের কাটা শেষ। এখন হলে আমরা কি করব, এই যে রুমগুলোর ক্ষেত্রে দরজার প্লেসটা আমরা পাইছি, কিন্তু দরজার যে সিম্বলটা আমাদের দেখাই দিতে হবে। তো দরজার সিম্বল আমরা সবাই হয়তোবা জানি। তো দরজার উপর থেকে যদি দেখি সেখানে চৌকাঠ দেখা যাবে, এবার পাল্লাটাও দেখা যাবে। তো এই যে সিম্বলটা আমরা কিভাবে ড্র করতে পারি সেটা একটু দেখি। আমরা এল পলিলাইন নিব, পিএল এন্টার। আমাদের চৌকাঠ দুইটা আগে ড্র করব। তো এখানে আমরা যদি চৌকাঠ ড্র করতে চাই, আমরা প্রথমে এই এন্ড পয়েন্ট থেকে নিলাম এদিকে 5 ফিট, লেফট দিকে আমি 5 ফিট নিলাম, 5 ইঞ্চের সরি। তারপরে আমি এই দিকে নিলাম 2 ইঞ্চ, এখানে আমি উঠলাম 4 ইঞ্চ। এরপরে আমি এই দিকে চাইলাম 1 ইঞ্চ, এখানে 1, তারপরে সি এন্টার। এরকম আমি একটা শেপ আমি ড্র করলাম। এরপরে আমি এই পাশেও এটা বসাইতে হবে, সেই জন্য এটা মিরর করলাম, MI এন্টার। এখান দিয়ে যদি মিরর করি আমাদের অর্থ মোড মানে F8 চাইপে এই অর্থ মোডটা অন করে নিতে হবে যাতে এই রেখাটা সরল রেখা আসে। তারপরে এন্টার দিয়ে ইএস দিতে হবে, না নো দিতে হবে, নো দিয়ে আমরা কি করব, এটার মুভ করব এন্টার। তো এখন এই দরজাটা কোন দিকে খুলবে সেটা আমরা পরে দেখব। তো আমরা এখানে চৌকাঠটা আঁকা হয়েছে, এখন আমরা দরজার পাল্লাটা ড্র করব। তো আমরা কি করব দেখি, আমরা এখান থেকে এই কর্নার থেকে দরজা তো এইটা পুরোটা আটকে যাবে তাই না, চৌকাঠের ভিতরে ঢুকে যাবে, তাহলে এইটা আমরা দরজার পাল্লা ড্র করলাম। এরপর আমরা রোটেট করব, RO এন্টার। আমরা এই যে আরও এন্টার দিয়ে এইটা সিলেক্ট করলাম, আরও এন্টার দিলাম। তারপরে এখানে ক্লিক করলাম বেস পয়েন্ট। তারপরে আমি এটা এদিক এদিক সরাই দেখলাম যে আমি কিভাবে আমি এটা 90 ডিগ্রি ঘোরাতে পারি। তো ঘোরালাম, ঘোরানোর পরে আমরা দেখলাম যে পাল্লাটা তৈরি হয়েছে। পাল্লাটা কোন স্পেসে ঘুরবে সেটার জন্য আমরা একটা আর্ক দিব। এই আর্কটা হবে 3 পয়েন্ট আর্ক, বা 3 পয়েন্ট আর্ক দিলাম একটা, বেশি কিছু লাগবে না। তো এই দুইটা পয়েন্ট আর হলো এই পয়েন্ট, এই তিনটা পয়েন্ট আমি সিলেক্ট করলাম। প্রথমে এই পয়েন্ট দিলাম, এই পয়েন্ট দিলাম, তারপরে এই পয়েন্টে সিলেক্ট করলাম। এগুলো আমার দরজার সিম্বল। এখানে এটা একটা কালার দিয়ে দিই, কালার একটা দিয়ে দেব এখানে, ঠিক আছে। তারপরে এটা একটা ব্লক করে নেব, বি এন্টার। ব্লক দিলে এখানে আমি ডোর অন, ডোর 40 ইঞ্চ এটা দিলে লিখে নিলাম, ওকে। তো এইটা আমরা লেখার পরে ওকে দিলেই আমাদের এটা একটা, সরি এটা 40 ইঞ্চ লেখা যাবে না এখানে, তো 40 লিখলাম। তো এইটা হলো আমাদের দরজা ড্র হয়ে গেল। তো এটা তো আমাদের এই দিকে খুলবে না, এটা খুলবে অপোজিট দিকে। সেটা দেওয়ার জন্য কি করব, MI এন্টার, মিরর করব। মিরর করে এই যে মিড পয়েন্ট সেটা ধরে এটা নিচে আইনে ক্লিক করব, তারপরে নো দিব। তারপরে দেখবো যে আমাদের ওইদিকে পাল্লাটা পড়ছে। তো এই দরজাটা আমি এদিকে মুভ করে নিয়ে যাই। এই দরজাটা আমি, হ্যাঁ এটাও খাটবে না এখানে। তো আমরা দেখি যে এইটা আমাদের দরজা মোটামুটি ড্র হয়ে গেছে। তো এই দরজাটাই আমি কপি করব, আবার CO এন্টার, এই পয়েন্টটা ধরে এই পয়েন্টটায় নিয়ে আসব। তারপরে মানে আমাদের সুবিধা মতো জায়গায় আমরা মুভ এবং মিরর রোটেট এগুলো করে আমরা বসাবো। এই গেল। এরপরে সেমভাবে আমি এই দরজাটাই যদি আমি এবার মিরর করি তাহলে ওই যে ওই পাশের দরজার জন্য এটা সেট আপ হয়ে যাবে। এন্টার, মুভ করে মিরর করলাম, পরে মুভ করলাম, মুভ করে এই পয়েন্টে নিয়ে আসলাম। তো তিনটে দরজা আমরা সেট আপ করলাম। তো এরপরে এই দরজাটাই আবার কি করব, আবার আমি এক্সপ্লোড করলাম। সবাই একটু দেখো, এই যে এই আমি
সবাই দেখেন এখানে আমি কি করলাম, এই যে ব্লক আকারে আছে, তো ব্লক আকারে থাকার পরে আমি এটা যেহেতু আমাদের আরেকটা দরজা করতে হবে ছোট, সেটার জন্য আমরা এক্সপ্লোর করলাম, এক্স এন্টার। এক্সপ্লোর করার পরে আমার কি করতে হবে, এই দরজাটার সাইজটা আসলে ছোট হবে কতটুকু, এটা আমরা জানি 30 ইঞ্চ, তাইলে এখানে আগে ছিল 40, তাই এখানে আমার 10 ইঞ্চি কমবে, 10 এন্টার। তো কমার ফলে আমার এই আর্কটাও কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আমরা চাইলে এটা বিভিন্নভাবে মডিফাই করে নিতে পারি। আর এই যে এইটা আমার 10 ইঞ্চি এদিকে ঢুকবে, তারপরে অথবা চাইলে আবার নতুন করে একটা ড্র করা যায়। এই আমাদের 30 ইঞ্চি দরজা এটা হয়ে গেল, তাই এম, এটা আবার ব্লক করবো, বি এন্টার, এটা ডোর 30 ইঞ্চ। তারপর আমরা এইটা কি করব, এখানে কপি করে নিয়ে যাব, সি ও এন্টার। আমরা এই পয়েন্টে যদি ধরি তাহলে এই পয়েন্টে বসাতে পারবো এবং এটা রোটেট করতে পারবো, আর ও এন্টার। এই পয়েন্টে যদি রোটেট করি এখানে আসছে, তারপরে মুভ করে আমার জায়গা মতো বসাই দিতে হবে। আমরা সেভ দিলাম আপাতত। এই দরজাটা স্থাপন পর্যন্ত আমরা আজকে করব, এম এম এইটারে আমরা মিরর করব, এম আই এন্টার। মিরর করার কারণে আমার দরজাটা কোন দিকে ঘুরবে সেইটা না মিললে আমরা মিরর করে আমরা এটা মিলাইতে পারি। এটা মুভ করলাম, এখানে ধরে এখানে নিয়ে আসলাম। সেমভাবে এই কিচেনের জন্য এটারে সি কপি করলাম, সিও এন্টার, থেকে নিয়ে এখানে নিয়ে আসলাম। এটারে সরি এদিকে ঘুরবে না, এটা উল্টা ঘুরবে, সেই জন্য আমরা এই আগেরটা নিয়ে আসি, এন্টার। আমার দরজাটা কোন দিকে আটকাবে বা কোন দিকে খুলবে সেইটা আমার এখানে দেখাইতে হবে। এই হলো আমার দরজাটা স্থাপন করলাম। এরপরে আমরা ধারাবাহিকভাবে জানালা এবং স্থাপন করে এই এর রুমগুলোর মাপগুলো এবং নামগুলো আমরা এখানে লেখার চেষ্টা করব। তো আমরা সেভ করি,